বাংলাদেশকে একটা বিরাট ছকে বাঁধা হয়েছে। কিন্তু এখানে বিভিন্ন সমস্যা সৃষ্টি করা হবে, আওয়ামী লীগের লোকজনকে আবার জড়ো করা হবে এবং একটা সময়ে এমন পরিবেশ সৃষ্টি করা হবে যে দল হিসেবে আওয়ামী লীগের ভয় আবার আবার উচ্চারিত হবে। লীগের ব্যাকআপ পেয়ে গেলে, নির্বাচন আসতে পারলে সে কিন্তু 40-50 সিট পেয়ে যাবে। সেই ক্ষেত্রে জামাত পারবে না। জামাত যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয়, জাতীয় পার্টি আসে, সেক্ষেত্রে কম্পিটিশন হবে অপোজিশন নিয়ে এবং নির্ঘাত জাতীয় পার্টি অবশ্যই বিবেচনা নিতে হবে যে কোন পরিস্থিতিতে কোন পরিবেশে এরশাদ নিজেকে একেবারে এরকম অবস্থা হলো, একেবারে তাকে একেবারে একটা পুতুল, হাতের পুতুলে পরিণত করলো। কে করলো? শেখ হাসিনা। বিষয়টা বেশ চমকপ্রদ। কারণ স্বামী হায়দার পাটোয়ারি যখন কুলিং পিরিয়ডের কথা বলে, সে বলেছে 2008-9 থেকে ওই সময় ছিল কুলিং, অর্থাৎ কুলিংটা হচ্ছে আপনি এই মুহূর্তে কোনো টর্চারে যাবেন না, কোনো রাজনৈতিক প্রতিহিংসা যাবেন না এবং শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এখন অপোজিশনকে কোনোভাবে করবেন না। এখন এটা হয়েছে, কিন্তু এটাকে সে বলেছে কুলিং পিরিয়ড, 2 বছরের কথা বলেছে। উনি কার চেয়েছেন? বিএনপি। বিএনপি তো ক্ষমতা নাই এখন। রুহুল কবির রিজভী যে কথা বলেছে, কথাটা তো সত্য। বিএনপি তো এখন ক্ষমতা নাই, যেহেতু সে ক্ষমতা নাই, উনি কিভাবে করবে এটা? এখন এটা একটা উত্তর হতে পারে স্বামী হায়দার পাটোয়ারি যেটা মিন করেছেন, তার কথা বোঝা যাচ্ছে বিএনপি ক্ষমতা না থাকলেও বিএনপি হচ্ছে এই মুহূর্তে বৃহত্তম দল এবং ফ্রি ফেয়ার নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। বলতে পারেন অনেকটা ডিফ্যাক্টো লিডার অফ দ্য হাউস হয়ে গেছে কিন্তু বিএনপি। ডিজুরটা নির্বাচন দরকার আছে, ওই চিন্তা করতে গেলে আইনগত যে চিন্তা করে ডিফ্যাক্টো এন্ড ডিজুর। স্বামী ভাইদের মনে করতেছে বিএনপি ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছে, এখন শুধু শপথ পাবে। সেই দৃষ্টিকোণ থেকে তার ওজনটা আসে বোঝা যাচ্ছে। বিএনপি ইচ্ছা করলে এই মুহূর্তে অনেক কিছু করতে পারে। কি করতে পারে? তার ধারণা বিএনপি হয়তো একটা পদক্ষেপ নিতে পারে যে জাতীয় পার্টিকে ব্যান করা যাবে না। পদক্ষেপ নিতে পারে জাতীয় পার্টির কোন অত্যাচার অবিচার করা হলে এটা অন্যায়। পদক্ষেপ হতে পারে জাতীয় পার্টি অতীতে যা কিছু করেছে এগুলিকে আমরা এই মুহূর্তে আলোচনা না এসে নির্বাচনমুখী হয়ে যান। সুতরাং রিজভী যে কথা বলেছে, স্বামী হায়দার পাটোয়ারি যে কথা বলে, দুজনের কথাই কিন্তু উত্তর হয়ে গেছে। কিন্তু এখানে উত্তর যেহেতু হয়ে গেছে, এখানে আমাদের আর বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। এটি হলো বাস্তবতা। জাতীয় পার্টি এখন কিন্তু অনেকটা বেসামাল হয়ে গেছে। সে কিন্তু পথ খুঁজছে। পথটা কোথায় খুঁজছে? ইতিমধ্যে জাতীয় পার্টিকে কিন্তু বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে যে কোনো না কোনো ভাবে জাতীয় পার্টি অপোজিশন হবে কিনা। ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে ভারত থেকে সাবেক পতিত যে সরকার, সেই সরকারটা বিপুল পরিমাণ বাজেট তৈরি করেছে। সেই বাজেট দিয়েছে এস এ আলম দিয়েছে এবং সেই বাজেটের ছকে বাংলাদেশকে একটা বিরাট ছকে বাঁধা হয়েছে। কিন্তু এখানে বিভিন্ন সমস্যা সৃষ্টি করা হবে, আওয়ামী লীগের লোকজনকে আবার জড়ো করা হবে এবং একটা সময়ে এমন পরিবেশ সৃষ্টি করা হবে যে দল হিসেবে আওয়ামী লীগের ভয় আবার আবার উচ্চারিত হবে। এইটা বাস্তবায়ন করতে গেলে যেহেতু আওয়ামী লীগ ইতিমধ্যে নির্বাচনের জন্য তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আছে কি জাতীয় পার্টি কিন্তু এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আওয়ামী লীগের চিন্তা হলো যে কোনোভাবে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে এবং তার সাথে যদি আওয়ামী লীগের বিভিন্ন যে সেন্ট্রাল ভোট আছে, আওয়ামী লীগের 3 কোটি ভোট আসতে পারে। এই ভোটগুলো যে সমস্ত এলাকায় আছে, বিশেষ করে ফরিদপুর বেল্ট বা বিভিন্ন জায়গায় আছে, আওয়ামী লীগ নির্বাচন করলে মোটামুটি তারা ভাবতেছে যে আওয়ামী লীগ সমর্থন দিলে জাতীয় পার্টি ইলেকশন করবে, সেইখানে আওয়ামী লীগ তাদের ভোট দিবে। শুধু তাই না, আওয়ামী লীগের জাতীয় পার্টির ভিতর থেকে আওয়ামী লীগের অনেক লোককে নতুন রিক্রুটমেন্ট করবে, ভালো লোক যারা আছে তাদেরকে নমিনেশন দিবে। এতে করে জাতীয় পার্টি একটা পজিশন চলে আসবে। কি চলে আসবে? এইখানেরও মূল সমস্যা আসে। সমস্যাটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন হয়, তাহলে জামাত ইসলাম হচ্ছে অপোজিশন। জামাত সারা বাংলাদেশে ধরেন 1 কোটি ভোট পাইল, 2 কোটি ভোটে পাইল, কিন্তু ভোটের রাজনীতিতে ভোট পাওয়া আর মেজরিটি ভোট পাওয়া এক জিনিস না। কিন্তু আপনি 1 লাখ ভোট পেয়েছেন, বিজয়ী দল পেয়েছে 1,10,000, বিজয়ী হবে কে? 1,10,000। আমি জামাতকে সংখ্যাতাত্ত্বিক বিচার করতে গেলে জামাতের অবস্থাটা আগের চেয়ে ভালো হয়েছে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে। সেই ক্ষেত্রে তার ভোট বেড়েছে, কিন্তু কনস্টিটিউয়েন্সি পলিটিক্সে যে নির্বাচন হবে সেই অনুপাতে বিজয়ী হওয়ার জন্য ওই ভোট ততটা বাড়েনি। ওখানে কিন্তু এখনো বিএনপি অটুট। এখান থেকে সংখ্যা দেখা যাচ্ছে
যদি কোনো কারণে জাতীয় পার্টি নির্বাচনে চলে আসে এবং সেখানে যদি শেখ হাসিনার যে মাস্টার প্ল্যান সেটা যদি বাস্তবায়নের সুযোগ থাকে এবং জাতীয় পার্টি যদি অর্থ আদার লজিস্টিক চলে আসে, তাহলে সে সেই ক্ষেত্রে ভালো করতে পারে। আর ভালো করার অর্থ হলো আওয়ামী লীগের ব্যাকআপ পেয়ে গেলে, নির্বাচন আসতে পারলে সে কিন্তু 40-50 সিট পেয়ে যাবে। সেই ক্ষেত্রে জামাত পারবে না। জামাত যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয়, জাতীয় পার্টি আসে, সেক্ষেত্রে কম্পিটিশন হবে অপোজিশন নিয়ে এবং নির্ঘাত জাতীয় পার্টি চলে আসবে। কারণ তাদের ভোটগুলো কিন্তু একেবারে নির্বাচন ওরিয়েন্টেড এবং বিজয় ওরিয়েন্টেড, যেটা জামাতের নাই। এই সংখ্যা থেকে কিন্তু এখন যেটা দেখা দিচ্ছে জাতীয় পার্টিকে ঠেকাও। এই নেক্সট আসবে, এই ঠেকানে কে গেছে? জামাত ইসলাম, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পার্টি, বিভিন্ন দল যারা আছে বা আরো যারা, তারা একই কথা, জাতীয় পার্টি তাদের অতীত কৃতকর্মের জন্য, যেহেতু একসময় তারা আওয়ামী লীগের সাথে ছিল এবং তাদের কৃতকর্মের জন্য তাদেরকে দায় ভোগ করতে হবে, এগুলি তাদের বক্তব্য। এখন বিপরীত বক্তব্য আসে, জাতীয় পার্টির বক্তব্য দেখেন কি সুন্দর। জাতীয় পার্টি বলছে, ইতিহাস কি বলে? ইতিহাস বলে 2008 সালের নির্বাচনের পরে সরকার আসলো, জাতীয় পার্টি সিট পেল, কিন্তু 14 সালের পর থেকে ভারতের সরাসরি হস্তক্ষেপ এবং সুজাতা ফরেন সেক্রেটারি এখানে আসলেন, সরাসরি হস্তক্ষেপ, পুরো পিকচারটা ঘুরে দিলেন। তখন কিন্তু জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদকে মেসেজ দেওয়া হলো, তুমি জাতীয় পার্টির সাথে থাকো, আওয়ামী লীগের সাথে থাকো। শুধু তাই না, এরশাদকে কিন্তু হসপিটালাইজ করা হলো। সেদিন কিন্তু এরশাদের যে অবস্থাটা হয়েছিল, এরশাদের মৌলিক চরিত্রটা হচ্ছে কি, তিনি কিন্তু বেসিক্যালি ভীতু, ডিক্টেটর বলা হয়, কিন্তু ভীতু এবং তার চারিত্রিক স্খলনের জন্য, বিভিন্ন প্রশাসনিক ব্যাপারে শিথিলতার জন্য তাকে কিন্তু অনেক ব্যাপারেই মানুষ বিশ্বাস করত এবং এই সুযোগগুলো কিন্তু পুরোপুরি আওয়ামী লীগ নিয়ে নিল, ভারতও নিয়ে নিল এবং তাকে কম্পালশন দিয়ে নির্বাচনে সে সিট পাইলো, সে কিন্তু নমিনেশন সাবমিট করে নেয়, তারপর সে পাশ করে গেল। এমন সমস্ত লোক পাশ করলো যা আমাদের আমরা দেখেছি যে অসম্ভব ঘটনা। এই ক্ষেত্রে দেখে জাতীয় পার্টি এটা চিন্তা করতে হবে, কিন্তু জাতীয় পার্টি যখন যেতে ছিল না, এরশাদকে কিন্তু তার বাসার থেকে ধরে নিয়ে যাওয়া হলো, সিএমএস ভর্তি করে দেওয়া হলো। এগুলো কিন্তু চিন্তা করতে হবে কিন্তু যে কোন প্রেক্ষাপটে জাতীয় পার্টি তারা খেয়ে, কারণ তার সামনে ছিল মঞ্জুর হত্যার কেস, অসংখ্য কেস, ভয় দেখানো হলো তোমাকে যে কোনো মুহূর্তে ফাঁসি আসতে শুনতে পারে। এখন এরশাদ বাঁচার প্রশ্নে প্লাস জাতীয় পার্টির ভিতরে একটা শক্তি, কিছু নেতারা, তারা কিন্তু জাতীয় পার্টির সাথে বেমেনি করে আনুগত্য প্রকাশ করলো শেখ হাসিনা, এমন আনুগত্য প্রকাশ করলো না। এবং জাতীয় পার্টি তখন এরশাদ বিপদে পড়ে গেল যে তার দল ঠিক নেই, দলটা চলতেছে হাসিনার কমান্ডে। এই বাস্তবতা কিন্তু আপনাদের সবাই বুঝতে হবে। কিন্তু আপনি চলে যান সেই সময়ে এরশাদের এই যে অবস্থাটা, কেউ কিছু বলছে না, কিন্তু আপনি বলছেন তিনি সমালোচনা করতে, ঠিক আছে, কিন্তু উনি কোথায় আছে? ওনার মাথার উপরে কি আছে? কেস। ওনার মাথার উপরে কি আছে? ওনার কাছে ভারতের প্রভাব। ওনার মাথার উপরে কি আছে? দলের ভিতরে আভ্যন্তরীণ ভাবে দলের ষড়যন্ত্র, এগুলি নিয়ে সে কোণঠাসা হয়ে গেছে। এই কোণ এবং তার ভিতরে কেমন কিছু ঘটনা ঘটাই দিল, দলের ভিতরে লোকেরা শেখ হাসিনার পক্ষে কথা বলছে। এরশাদ পার্লামেন্টে তারা বলছে, শেখ হাসিনা রিকোয়েস্ট করেছে, আমি রিকোয়েস্ট করি আপনি তাদেরকে পদত্যাগ করাই দেন। এটা হয়, আপনার লোক আপনি বলেন কেন? এগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই বিবেচনা নিতে হবে যে কোন পরিস্থিতিতে কোন পরিবেশে এরশাদ নিজেকে একেবারে, এরকম অবস্থা হলো একেবারে তাকে একেবারে একটা পুতুল, হাতের পুতুলে পরিণত করলো। কে করলো? শেখ হাসিনা। এবং এরশাদের যতগুলো ভালো কাজ ছিল বাংলাদেশে, আপনি যেই ব্যাখ্যাই দেন না কেন, অনেকগুলো ভালো কাজ ছিল। রাষ্ট্র ধর্মের কথা আসেন না কেন, উপজেলা পরিষদ সপ্তশীল করছে, কিছু উন্নয়নমূলক কাজ সে করছে। তো এই যে করছে, সব জিনিস চাপা পড়ে গেল কেন? প্রমাণিত হলো যে তিনি হাসিনার দল বিবাহ, গৃহপালিত দল। এটা কে করলো? শেখ হাসিনা ভারত মিলেমিশে কাজটা করেছে। অর্থাৎ জাতীয় পার্টিকে যতটা ছিল না, তার চেয়ে বেশি কিন্তু তাকে ছলে বলে কৌশলে প্রশাসন দিয়ে, সামরিক বাহিনী দিয়ে, ডিজিটিএফ দিয়ে তাকে একেবারে হ্যাঁ, এই ভয় দেখিয়ে। এই জিনিস শুধু তাই না, এর সাথে কিছু চারিত্রিক দুর্বলতা ছিল, সেই দুর্বলতা কিন্তু শেখ হাসিনা পুরোপুরি ইউজ করছে। অর্থাৎ এরশাদের ব্যক্তিগত চারিত্রিক স্খলন, ব্যক্তিগত অস্থিরতা, প্লাস দলের ভিতরে নিয়ন্ত্রণ নাই এবং জাতীয় পার্টিকে বিল্ড আপ করার মতন যে সাংগঠনিক যে দৃঢ়তা ছিল সেটা ছিল না। কারণ সকালে এক কমিটি করতো, বিকালে কমিটি করতো। এই যে কমিটি করতো, যখন তাদের নেতা বানাই দিত, এই জিনিসগুলি দলের ভিতরে সহ্য করতে পারে না, কিন্তু না পারে, অনেকে পদত্যাগ চলে
চলে গেছে, এরশাদ তোয়াক্কা করেনি। এরশাদের কাছে একটা জিনিস ছিল, আমি জেল থেকে বাঁচতে চাই। আর জাতীয় পার্টি ছিল তার সামনে নিঃশক একটা বলতে পারেন একটা হাতিয়ার, আর কিছু না। জাতীয় পার্টি বিল্ড আপ করার জন্য সুযোগ তার হাতে ছিল, সেটা সে করে নাই। ক্ষমতা থাকে তো করেই নাই, ক্ষমতা করে যাওয়ার পরেও কিন্তু সে কি করলো, জেলখানাতে বেরিয়ে এসে কি হচ্ছে, সে আইসা সমানে কমিটি বাতিল করা শুরু করলো। মিজানুর রহমান চৌধুরী যে কষ্ট পার্টিটা করেছিল, তিনি সব অনেক বাতিল করে দিলেন, দেশের কমিটি বিদেশের কমিটি তসস করে দিলেন। কিন্তু এগুলি কিন্তু রাজনীতির কাজ। জাতীয় পার্টি চিন্তা করতে হবে, আজকে যারা করতেছেন আপনাদের চিন্তা করতে হবে কি কি ভুলের কারণে এরশাদ বিতর্কিত হলো, কি কি ভুলের কারণে দলটা দুর্বল হয়ে গেল, কি কারণে ওর অধি অপূর্ব নেতারা চলে গেল, কাজী জাফর চলে গেল, মধুর চলে গেল, চিন্তা করেন সাম্রাজ্য চলে যায়, মিজানুর রহমান চৌধুরী মানে একই অবস্থা ছিল, কেন ওইটা হলো, তিনি কেন আওয়ামী লীগে চলে গেলেন? তাহলে এরশাদ যত সহজে আহ্বান জানাইছিল, তার সাথে ওয়াদা ছিল, পরিশ্রম জানেন, সবচেয়ে বড় ওয়াদা ছিল কিন্তু একটা, আমি তো সবাই চিনি যাইনি, আমার সালা বসে যাবে, সেটা হচ্ছে কি উনি বিএনপি কে বলেছেন এক কথা, আওয়ামী লীগ বলছে এক কথা, সে বলছে আমি বঙ্গবন্ধুকে আরো বড় করবো, বিএনপি কে বলেছে আমি জিয়াউর রহমানকে স্বীকৃতি দেবো। অর্থাৎ তিনি চেয়েছিলেন বাংলাদেশ ইতিহাসে যে বিতর্কটা আছে জিয়াউর রহমানকে নিয়ে, বঙ্গবন্ধু নিয়ে আসে যায়, উনি চেয়েছিলেন দুইজন ব্যক্তিকেই তিনি রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি দিয়ে এটা অবসান ঘটাবেন। অদ্ভুত, এবং তার সুযোগ ছিল, কিন্তু এটাও তিনি পারেন নাই কেন? সিদ্ধান্তহীনতার কারণে। এই যে সিদ্ধান্তহীনতা, যারা বাইরেতে দেখেন তারা কিছু জানেন না, আবেগে চলেন। এরশাদের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি সিদ্ধান্তহীনতা ভুগতেন এবং তিনি কোনো কিছুই সিরিয়াস নিতেন না, কিন্তু এবং ব্যক্তি স্বার্থে যে কোনো মুহূর্তে তিনি বিসর্জন দিতেন। এইরকম একটা লোক যখন হাসিনাতে পড়ে যায়, শেখ হাসিনাতে পড়ে যায়, হাসিনা তো ছাড়বে না, হাসিনা তো পুতুলের মতন তাকে একটা শিশু মানে ফেলেছে চিন্তা, এবং তিনি যা বলতেন তাই হতো। এই ঘটনাটা দেখেন, তার সাথে তার স্ত্রীর সাথে বন্ধ না, রওশন এরশাদ ছিল একমুখী, প্রথম দিকে তিনি বিএনপি মুখী ছিল। 1996 সালে লক্ষ্য রাখেন, এই জাতীয় পার্টিটা পতনের পরে 1991 নির্বাচনে এত ঘটনার পরেও 35টা সিট পেয়েছে, 35টা সিট পেয়েছে, একটা সিট পাওয়ারই কথা না। কিন্তু এই যে পয়সা পেলেন, এরশাদ বেরিয়ে আসার পরে ঢাকার থেকে রংপুর যেতে এয়ারপোর্ট থেকে লাগে 6 ঘন্টা লাগছে, 6 আওয়ার্স টাইম, এগুলো রেকর্ড করে। সেই ব্যক্তিটা এই জনপ্রিয়তা শুধু পারে নাই, সে কেন পারে নাই? আসলে জাতীয় পার্টি নেতা চিন্তা করতে হবে সবাইকে, সবাই জানেন, কথা বলেন না, কেন পারে নাই? তার মূল কারণ ছিল সিএমএলএ, ক্যান্সেলেশন অফ লাস্ট অ্যানাউন্সমেন্ট। বলা হচ্ছে কেন, যা এখন করলেন পরে করবেন, এই কমিটি ভাঙেন, এরা আনেন সারা আনেন, অর্থাৎ শৃঙ্খলা, বিশৃঙ্খল পরিবেশে কাঠামো নিয়ে আসছে। কিন্তু এগুলি কিন্তু হাসিনা করে, এগুলি সে করছে, কিন্তু হাসিনা যেগুলি করেছে যুক্ত হয়েছে। এরকম একটা ব্যক্তি যখন এত কাজ করার পরে যখন নিজ দলীয় রাজনৈতিক ভাবে বাংলাদেশ ইতিহাস এরশাদ হচ্ছে সবচেয়ে বিতর্কিত পুরুষ সাংগঠনিক রূপে, এবং এটা তো স্বীকার করতে হবে। জাতীয় পার্টিকে বলা যাবে না তিনি ঐতিহাসিক করি না, ঐতিহাসিক না, সত্যকে সত্য বলেন, যে কাজ ভালো করেছে বলেন, যেগুলি করে নাই স্বীকার করেন,